মাইন্ডজনের পক্ষ থেকে আমি সমস্ত ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের একটি সাধারণ চ্যাপ্টার, যেটা তোমরা কম বেশি সবাই জানো, তো সেই স্বাস্থ্য এবং রোগ সম্পর্কিত কিছু বিষয়ে আমি আলোচনা করছি। এই কিছু বিষয় থেকে হয়তো তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলি আসতে পারে, তাই সবাইকে মনোযোগ সহকারে দেখা এবং শোনার জন্য আমি অনুরোধ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আমি এখানে চ্যাপ্টারটার নাম বললাম স্বাস্থ্য এবং রোগ। আজকাল যে পরিস্থিতি চলছে গোটা বিশ্ব জুড়ে, তো এই স্বাস্থ্য এবং রোগের বিষয়ে আমাদের জানাটা একান্ত প্রয়োজনীয়। প্রথমত আমরা স্বাস্থ্য এবং রোগ দুটো যেন বিপরীত অবস্থা। স্বাস্থ্য কাকে বলবো এবং রোগ কাকে বলবো? আসলে রোগ দেহের এমন একটা ব্যবস্থা যা আমাদের স্বাভাবিক কাজকর্মকে প্রভাবিত করে, অর্থাৎ স্বাস্থ্যের বিপরীত অবস্থাই হলো রোগ। আর স্বাস্থ্য কাকে বলে? যখন কোনো ব্যক্তি দৈহিক এবং মানসিকভাবে সুস্থ অবস্থা থাকে, তাকেই আমরা স্বাস্থ্য বলে থাকি। তাহলে সহজ করে মনে রাখবে যে সুস্থ অবস্থা কাকে বলে? রোগের অনুপস্থিতিই নয়, স্বাস্থ্য হলো কি একটি সম্পূর্ণ দৈহিক এবং মানসিক সুস্থ অবস্থা। এরপরে একটা বিষয় এসে যায়, স্বাস্থ্য সম্পর্কে জানলাম। স্বাস্থ্য, ভালো স্বাস্থ্য আমরা কিভাবে অর্জন করতে পারি? ভালো স্বাস্থ্য অর্জন করতে গেলে আমাদের যে বিষয়গুলি মেনে চলা উচিত, তার কয়েকটি আমি এখানে সংক্ষিপ্ত আকারে বলছি। তো প্রথমত, ভালো স্বাস্থ্য অর্জনের ক্ষেত্রে যেটা সব ব্যক্তিকে মেনে চলা উচিত, প্রথমত পুষ্টিকর খাদ্য, অর্থাৎ আমাদের শরীরের পক্ষে যে সমস্ত খাদ্য সামগ্রী আমাদের দেহে পুষ্টি যোগান দেবে, আমাদের দেহে সঠিক তাপমাত্রা উৎপাদন করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে, সেরকমই খাদ্য আমাদের গ্রহণ করা উচিত। যেমন সঠিক পরিমাণে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই জাতীয় খাদ্য, ভিটামিন, খনিজ লবণ এবং আমাদের প্রত্যহ বিশুদ্ধ পানি, অর্থাৎ প্রায় 2 থেকে 3 লিটার জল আমাদের গ্রহণ করা উচিত। এরপরে যে দ্বিতীয় ব্যাপারটা আছে, যে আমাদের ঠিক মতো সময় মতো বিশ্রাম নেওয়া উচিত। বিশ্রাম না হলে, যদি সঠিক না কারণ বিশ্রাম না হয় বা ঘুমানো না হয়, তাহলে কিন্তু শরীরের মধ্যে একটা শারীরিক বা মানসিক পীড়ন তৈরি হতে পারে। তাই আমাদের প্রত্যহ সঠিকভাবে বিশ্রাম এবং আমাদের ঘুমানোর চেষ্টা করতে হবে। এরপরে যে বিষয়টি হয়, সেই বিষয়টি হলো প্রতিদিন শরীরটাকে ঠিক করতে গেলে আমাদের নিয়মিত ব্যায়ামের দরকার আছে। ব্যায়াম অর্থাৎ আমরা খালি হাতে অনেক রকমই ব্যায়াম আছে, অনেকে জিম ইত্যাদি বিষয়গুলো করে থাকে। তো তোমরা যেটা তোমার পক্ষে সহজ, কিছু ব্যায়াম অভ্যাস করা উচিত। এরপরে ছোঁয়াচে যে সমস্ত রোগগুলো রয়েছে, সেই রোগগুলো সম্পর্কে আমাদের জানা দরকার। কোন রোগ আমাদের মধ্যে সহজে সংক্রামিত হয়ে যেতে পারে, তো সেই রোগগুলি সম্পর্কে আমাদের জানা দরকার এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার, যার ফলে সেই রোগে আমরা আক্রান্ত না হয়ে পড়ি। এরপরে লাস্ট আরেকটি বিষয় বলছি, যেটা হচ্ছে স্বাস্থ্যকর, অর্থাৎ আমাদের হাইজিন মেনে চলা। বিভিন্ন বিষয়গুলো মেনে চলা, যেমন যেখানে সেখানে মলমূত্র ইত্যাদি ত্যাগ না করা, থুতু না ফেলা। যেমন এখন একটা বিষয় এসেই গেছে যে প্রতিদিন নিয়মিত আমাদের কয়েক ঘন্টা অন্তর অর্থাৎ হাত আমাদের ধোয়া দরকার। সঠিকভাবে আমাদের দেহের আরো যে সমস্ত অঙ্গগুলি রয়েছে তাদের যত্ন নেওয়া দরকার। নিয়মিত আমাদের সেখানে চুল কাটা থেকে আমাদের নখ কাটা ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই নজরে রাখা দরকার। এরপরে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় সম্পর্কে আরো কিছু বিষয় হলো, যে আমাদের এখানে একটা ব্যক্তি রোগাক্রান্ত হয়ে যায় কেন? কারণ তার মধ্যে কিছু দৈহিক বিপাক ক্রিয়ার বাধা বা বহিরাগত কোনো বস্তুর আক্রমণ, সেটা ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্যান্য আরো কিছু বস্তু রয়েছে, যার আক্রমণের ফলে আমরা কিন্তু রোগাগ্রস্ত হয়ে থাকি। অর্থাৎ বিজাতীয় একটা বস্তু, অর্থাৎ রোগ সম্পর্কে বলতে গেলে আমাদের কিন্তু অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির সম্পর্কে ন্যূনতম একটা ছোট ধারণা থাকা দরকার। তো অ্যান্টিজেন কাকে বলে? সহজ করে তোমাদের, আসলে এখানে তো বিভিন্ন মানের ছাত্রছাত্রীরা রয়েছে, তো এখানে সাধারণত আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা
মনে রাখতে পারে না, খুব সহজে মনে রাখবে এরকম ছাত্রছাত্রীদের কথা ভেবেই বিশেষ করে এই ক্লাস। যে বিজাতীয় প্রোটিন আমাদের দেহে প্রবেশ করলে আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয়, তাকে কি বলা হয়? অ্যান্টিজেন বলা হয়। অ্যান্টিজেন কি তাহলে? না, আমাদের দেহে কোনো একটা বস্তু প্রবেশ করলো, সেই বস্তুর প্রভাবে আমাদের শরীর একটা বিরোধী ক্ষমতা হিসাবে অ্যান্টিবডির উৎপাদন করলো, যে বস্তুর ফলে ওই অ্যান্টিবডিটা উৎপাদন হলো, অর্থাৎ অ্যান্টিবডি, যে বস্তুর জন্য অ্যান্টিবডি উৎপাদন হলো সেই বস্তুটাকে বলা হচ্ছে অ্যান্টিজেন। এবার এই অ্যান্টিজেনের ছোট ভাগ, কয়েকটা ভাগ রয়েছে, আমরা সাধারণত দুটোই জানবো এখানে, একটা হচ্ছে এন্ডোজেনাস আর একটা হচ্ছে এক্সোজেনাস। এন্ডোজেনাস হচ্ছে আমাদের ভিতরে কিছু অ্যান্টিজেন থাকে, আর কিছু অ্যান্টিজেন যা বাইরে, তাকে বলা হয় এক্সোজেনাস। এন্ডোজেনাস হিসাবে যে অ্যান্টিজেনের নাম, সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে রয়েছে, যার নাম হচ্ছে কার্ডিওলিপিড। বোঝা গেল ব্যাপারটা? এরপরে আমরা এখানে আরেকটা জিনিস আসবো, সেটা হচ্ছে অ্যান্টিজেনের যে প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতি সম্পর্কে আমাদের জানা দরকার। সাধারণত অ্যান্টিজেন গুলো কি হয়ে থাকে? সাধারণত অ্যান্টিজেন গুলো প্রকৃতিগতভাবে এরা প্রোটিন বা গ্লাইকোপ্রোটিন জাতীয় হয়ে থাকে। আর কি, এই অ্যান্টিজেন যে রয়েছে, এই অ্যান্টিজেন এদের নির্দিষ্টতা রয়েছে, আর রয়েছে বিভিন্ন এদের যেটাকে বলা যায় কি বলবো, অঙ্গ নির্দিষ্টতা রয়েছে। আর অ্যান্টিজেনের প্রভাবে আমাদের শরীরে, আগেই জানি যে আমাদের শরীরে অ্যান্টিবডি উৎপাদন হয়। এরপরে আমরা আসি অ্যান্টিবডি কাকে বলে, ঠিক উল্টোটা, যার প্রভাবে, অর্থাৎ যে বিজাতীয় বস্তুর প্রভাবে আমাদের শরীরে যে প্রোটিন তৈরি হয় শরীরে, তাকে বলা হয় অ্যান্টিবডি। অর্থাৎ একটু ভালো করে যদি বলা যায় তাহলে বলা হয় প্রতিবিষ বা জীবাণু নিষিদ্ধ কোনো অ্যান্টিজেন, যে সব প্রোটিনের বিরুদ্ধে আমাদের শরীরের ভিতরে এক প্রকার বস্তু বা প্রোটিন তৈরি হচ্ছে, তাকে আমরা বলি কি, যেটা অ্যান্টিজেনকে নষ্ট করে দেয়, তাকেই বলা হয় অ্যান্টিবডি। তো আমাদের দেহে বিভিন্ন প্রকার অ্যান্টিবডি রয়েছে, সেই অ্যান্টিবডি গুলোর নাম কি এখানে আমি লিখে দিয়েছি, দেখো। অ্যান্টিবডিকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি, অর্থাৎ আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি এবং আইজিই। এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার অ্যান্টিবডি। আমরা এখানে একটা অ্যান্টিবডির ছবি এঁকেছি, দেখো। সাধারণত অ্যান্টিবডি যে হয়ে থাকে, সেই অ্যান্টিবডিটি আকৃতি দিক দিয়ে ওয়াই আকৃতি হয়, ইংরেজি ঠিক ওয়াই এর মতো যেন এটা লাগছে, ঠিক আছে। এই যে অ্যান্টিবডি গুলো রয়েছে, এখানে দুটি ভারী চেন, অর্থাৎ যেটাকে আমরা এইচ চেন বলে থাকি, এবং দুটি হালকা চেন যেটা এল চেন নামে পরিচিত। এইটুকুনি তোমরা জানো, অতিরিক্ত বিস্তৃত জানার দরকার নেই। এরপরে আমরা আসি, এই যে বিভিন্ন প্রকার অ্যান্টিবডি গুলো রয়েছে, এই অ্যান্টিবডি গুলো সম্পর্কে কিছু ন্যূনতম তথ্য জেনে রাখা দরকার। প্রথমে রয়েছে যেটা আইজিজি। আইজিজি যে অ্যান্টিবডি গুলি রয়েছে, সেই অ্যান্টিবডি হচ্ছে রক্তে বেশি পরিমাণে থাকে, তবে আমাদের এটা লসিকা এবং অন্ত্রেও পাওয়া যায়। অর্থাৎ এই অ্যান্টিবডি কি রয়েছে না, রক্তে আমাদের বেশি পরিমাণে থাকে। আইজিজি যেটা রয়েছে, এটা আমাদের রক্তে বেশি পরিমাণে পাওয়া যায়। এরপরে এটা রক্ত, এছাড়াও কোথায় রয়েছে না, লসিকা এবং অন্ত্রেও এই প্রকার অ্যান্টিবডি পাওয়া যায়। আর এই অ্যান্টিবডি কি করে, মাতৃজঠর যে প্লাসেন্টা, অর্থাৎ একজন গর্ভবতী মহিলার যে প্লাসেন্টা রয়েছে, সেই প্লাসেন্টাকে ভেদ করতে পারে এই প্রকার অ্যান্টিবডি। এই প্রকার অ্যান্টিবডি তাই কি হবে না, প্লাসেন্টা ভেদ করে শিশুর দেহে যেতে পারবে, অর্থাৎ মাতৃ রক্ত থেকে সন্তানের যে রক্ত, তাতে স্থানান্তরিত হতে পারে। এরপর যে অ্যান্টিবডিটির নাম, তার নাম হচ্ছে আইজিএ। এই আইজিএ যে অ্যান্টিবডি রয়েছে, এটাও রক্তে খুব বেশি পরিমাণে দেখা যায়। এছাড়া এই আইজিএ এটা যেটা রয়েছে, আমাদের ঘাম, আমাদের চোখের যে অশ্রু রয়েছে, তার মধ্যেও এটা থাকে। অতএব অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আমাদের অশ্রুতে কোন অ্যান্টিবডি পাওয়া যায়। আমাদের অশ্রুতে যে অ্যান্টিবডিটি পাওয়া যায় তার নাম হচ্ছে কি, আইজিএ। এছাড়া আমাদের যে লালা রয়েছে, লালারস, সেই লালারসের মধ্যেও আমাদের এই অ্যান্টিবডিটি পাওয়া যায়। এরপরে যে অ্যান্টিবডিটির নাম হচ্ছে আইজিএম। আইজিএম যে অ্যান্টিবডিটি রয়েছে, এই আইজিএম হচ্ছে আকারে সবথেকে বড়, এই প্রকার অ্যান্টিবডি আমাদের দেহ প্রতিরক্ষায় মুখ্য ভূমিকা পালন করে থাকে। এরপরে যে অ্যান্টিবডিটি রয়েছে তার নাম হচ্ছে আইজিডি।
আইজিডি সাধারণত এর পরিমাণও আমাদের রক্তে খুব কম পরিমাণে থাকে, সাধারণত মনোমার হিসাবে বি লিম্ফোসাইটের উপরে তলে অবস্থান করে। এরপরে হচ্ছে আইজিই, এরও পরিমাণ আমাদের শরীরে কম থাকে। এই প্রকার অ্যান্টিবডি আমাদের দেহে মনোমার হিসাবে থাকে। এবারে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হলো অনাক্রম্যতা। অনাক্রম্যতা কাকে বলে? না, অনাক্রম্যতা হলো আমাদের দেহে বিভিন্ন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, ভাইরাস বা কোনো জীবাণু যার বিরুদ্ধে আমাদের দেহের প্রতিরোধ ব্যবস্থা, অর্থাৎ সহজ করে বলতে গেলে হয় যে রোগ জীবাণুর বিরুদ্ধে দেহের যে প্রতিরোধ ব্যবস্থা তাকেই অনাক্রম্যতা বলা হয়ে থাকে বা ইমিউনিটি বলা হয়। তাহলে ভালো করে মন দিয়ে শোনো, রোগের বিরুদ্ধে শরীরের যে প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, কোনো বিজাতীয় পদার্থ হতে পারে, তার বিরুদ্ধে আমাদের যে শরীরের প্রতিরোধ ব্যবস্থা তাকে অনাক্রম্যতা বলা হয়। এই অনাক্রম্যতাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সহজাত অনাক্রম্যতা আর একটা হচ্ছে অর্জিত অনাক্রম্যতা। একটা সহজাত অনাক্রম্যতা আর একটা হচ্ছে অর্জিত অনাক্রম্যতা। সহজাত অনাক্রম্যতা সাধারণত কি না, যেটা আমরা জন্মসূত্রে লাভ করে থাকি, অর্থাৎ আমাদের শরীরে আমরা জন্মগ্রহণ করলাম, একটা শিশু জন্মগ্রহণ করেছে, তো শিশুটা আপনা পিতার মধ্যে কিছু অনাক্রম্যতার ক্ষমতা রয়েছে, সেইটাকে বলা হয় সহজাত অনাক্রম্যতা। এই সহজাত অনাক্রম্যতা কোন একটা নির্দিষ্ট রোগ বা জীবাণুর জন্য নয়, এটা বিভিন্ন রোগ জীবাণু রয়েছে সাধারণত, যেমন পোলিও বা মাম্পস বা বলতে পারি সিফিলিস বা কিছু ভাইরাস বর্জিত রোগ, যেটা এটা ঠেকাতে সক্ষম। অর্থাৎ সহজাত যে অনাক্রম্যতা রয়েছে সেটা আপনাকে আমরা জন্মগত সূত্রেই পেয়ে থাকি, জন্ম মধ্যেই পেয়ে থাকি, তাকে সহজাত অনাক্রম্যতা। আর অর্জিত যে অনাক্রম্যতা রয়েছে সেই অর্জিত অনাক্রম্যতা আমাদের কি হয়, সাধারণত রোগ জীবাণুর প্রভাবে বা অন্য কোনো কারণে সৃষ্টি হয়ে থাকে। এটা রোগ জীবাণুর কোনো কারণে আমাদের শরীরে তৈরি হতে পারে। এই অর্জিত অনাক্রম্যতাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়। প্রথম রয়েছে কোষভিত্তিক অনাক্রম্যতা, দ্বিতীয় রসভিত্তিক এবং ইন্টারফেরনের অনাক্রম্যতা। তো কোষভিত্তিক যে অনাক্রম্যতা রয়েছে সেই কোষভিত্তিক অনাক্রম্যতার প্রধান ভূমিকা পালন করে কে না, টি লিম্ফোসাইট। আর রসভিত্তিক যে অনাক্রম্যতা রয়েছে তাতে কে অংশগ্রহণ করে না, রসভিত্তিক অনাক্রম্যতাতে অংশগ্রহণ করে বি লিম্ফোসাইট। এছাড়া আরেকটি রয়েছে যেটা ইন্টারফেরন অনাক্রম্যতা, তার মাধ্যমে অর্থাৎ এই ইন্টারফেরন অনাক্রম্যতা সাধারণত ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাদের দেহকে সাহায্য করে থাকে। তাহলে আমরা এখানে কি জানলাম, অনাক্রম্যতা সম্পর্কে একটা সংক্ষিপ্ত বিষয় জানলাম যে অনাক্রম্যতা কাকে বলে না, সাধারণত রোগ জীবাণুর বিরুদ্ধে আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা তাকে অনাক্রম্যতা বলা হয়। অনাক্রম্যতাকে দুটি ভাগে ভাগ করা হয়, সহজাত এবং অর্জিত। সহজাত অনাক্রম্যতা আমরা জন্ম থেকেই লাভ করি এবং অর্জিত যে অনাক্রম্যতা রয়েছে সেটা কোনো রোগ জীবাণুর জন্য বা বিশেষ কোনো পদ্ধতির মাধ্যমে গ্রহণ করা হয়ে থাকে। অর্জিত অনাক্রম্যতা যে রয়েছে সেটি আবার কয়েকটি ভাগে বিভক্ত, কোষভিত্তিক, রসভিত্তিক এবং ইন্টারফেরন অনাক্রম্যতা। কোষভিত্তিক যে অনাক্রম্যতা রয়েছে তাতে মূল ভূমিকা রয়েছে টি লিম্ফোসাইটের, রসভিত্তিক যে অনাক্রম্যতা তাতে রয়েছে বি লিম্ফোসাইটের এবং ইন্টারফেরন অনাক্রম্যতা। এরপরে আমাদের একটু জিনিস জানা দরকার যে আমরা আলোচনা করতে যে দেখেছিলাম যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, এদের পার্থক্যটা খুব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির পার্থক্য ভালো করে জানো। কয়েকটি বিষয় তোমরা একটু মন দিয়ে শোনো এবং মনে রাখো যাতে তোমরা পরীক্ষাতে লিখতে পারো। অ্যান্টিজেন সাধারণত কি, সংজ্ঞা বলার সময় বলেছিলাম যে অ্যান্টিজেন সাধারণত বহিরাগত বস্তু, অর্থাৎ আমাদের ক্ষতি করে যে বস্তুটি। আর অ্যান্টিবডি কি না, অ্যান্টিবডি হলো শরীরে উপস্থিত অ্যান্টিজেনের জন্য এক প্রকার শরীরে উৎপাদিত বস্তু হচ্ছে অ্যান্টিবডি। অর্থাৎ এখানে আমরা দুটো জিনিস আবার ভালো করে মনে রাখার চেষ্টা করি। অ্যান্টিজেন হলো বহিরাগত বস্তু, তার জন্য আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। আর অ্যান্টিবডি কি, যে বহিরাগত বস্তুর জন্য দেহে প্রোটিন তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে অ্যান্টিবডি। তো এখানে উল্লেখ করে দিয়েছি আরেকটা জিনিস যে অ্যান্টিবডি কি না এক প্রকার প্রোটিন, আর অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন প্রোটিনও হতে পারে, গ্লাইকোপ্রোটিনও হতে পারে।
সাধারণত অ্যান্টিজেন যে রয়েছে তারা কোথায় থাকে না, তারা সাধারণত লোহিত রক্তকণিকার যে কোষপর্দা রয়েছে তার উপরিতলে অবস্থান করে। আর অ্যান্টিবডি আমাদের দেহের যে রক্ত প্লাজমা রয়েছে সেই প্লাজমার মধ্যে অবস্থান করে। অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডি তৈরি হয়। আরেকটি পয়েন্ট, অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু অ্যান্টিবডির প্রভাবে অ্যান্টিজেন তৈরি হয় না। তাহলে এটা ভালো করে মনে রাখো, অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু অ্যান্টিবডির প্রভাবে অ্যান্টিজেন তৈরি হয় না। আর লাস্ট, অ্যান্টিজেন হচ্ছে অনাক্রমণ তন্ত্রকে উদ্দীপ্ত করে, আর অ্যান্টিবডি আমাদের দেহে প্রতিরক্ষায় অংশগ্রহণ করে থাকে। ঠিক আছে, ভালো করে তাহলে এখানে জানলে অনাক্রম্যতা কি, অনাক্রম্যতার ভাগ এবং অর্জিত যে অনাক্রম্যতা রয়েছে তার কয়েকটি ভাগ সম্পর্কে জানবে। বিষয় সম্পর্কে জানার দরকার সেটা হচ্ছে টিকাকরণ। টিকাকরণ কি, এবং তোমরা দেখতে পাও অনেক সময় সরকারি বিভিন্ন যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তারা বছরে বিভিন্ন সময় এই টিকাকরণের কর্মসূচি পালন করে থাকে। তার মধ্যে একটি যেমন তোমরা দেখেই থাকো, সেটা সবাই দেখো যে পোলিও যে ভ্যাকসিনেশন, সেটা কিন্তু তোমরা লক্ষ্য করছো। তো প্রথমত হচ্ছে টিকাকরণ কি। টিকাকরণ হচ্ছে একটি পদ্ধতি, যে পদ্ধতিতে টিকা দেওয়া হয়, সোজা কথা যে পদ্ধতিতে টিকা দেওয়া হয় তাকে বলা হয় টিকাকরণ। তো টিকাকরণ হচ্ছে এক প্রকার পদ্ধতি যার মাধ্যমে কি টিকা দেওয়া হয়। এটা সহজ করে মনে রাখবে তোমরা। অর্থাৎ অনাক্রম্যতা অর্জনের জন্য এর মধ্যে টিকা বা ভ্যাকসিন দেওয়ার যে পদ্ধতি তাকে টিকাকরণ বলা হয়। আমাদের এই টিকাকরণের বহুল প্রচলিত কয়েকটা টিকা রয়েছে যেগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য। সেরকম কয়েকটি বহুল প্রচলিত টিকার নাম তোমরা দেখতে পাচ্ছ। এক নম্বর এখানে রয়েছে ডিপিটি, দ্বিতীয় নম্বরে রয়েছে বিসিজি, তৃতীয় নম্বরে রয়েছে ওপিভি এবং চতুর্থ এখানে লিখেছি এমএমআর। এই বিভিন্ন টিকাগুলি কিন্তু টিকাকরণ যে কর্মসূচি থাকে তার মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো ডিপিটি কোন কোন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে না, এখানে লিখেছি দেখো ডিপথেরিয়া, হুপিং কাফ এবং টিটেনাস, এই রোগগুলির বিরুদ্ধে এই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। বিসিজি টিকা আমাদের শরীরে যক্ষ্মা, যাকে বলা হয় টিউবারকুলোসিস, অর্থাৎ টিউবারকুলোসিসকে তার যে জীবাণু রয়েছে অর্থাৎ ব্যাকটেরিয়াজনিত একটি রোগ তাকে রক্ষা করার জন্য এখানে কি করা হয়, মেরে ফেলার জন্য এখানে বিসিজি টিকা ব্যবহার করা হয় থাকে। এরপরে হচ্ছে একটি বহুল প্রচলিত টিকা ওপিভি, অর্থাৎ এখানে ওরাল পোলিও ভ্যাকসিন, যেটা আমরা জানি সবাই কম বেশি পোলিও রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ট্রিপল অ্যান্টিজেন টিকা আমাদের ওরালের মাধ্যমে অর্থাৎ মুখে দেওয়া হয়। এরপর আরেকটি বহুল প্রচলিত টিকা তার নাম হচ্ছে এমএমআর, যেটা হাম, রুবেলা এবং মাম্পস রোগে ব্যবহৃত হয়। তাহলে তোমরা এগুলো ভালো করে মনে রাখবে কোন টিকা কি রোগে, ছোট প্রশ্ন আসতে পারে। বিশেষ করে এই বিসিজি টিকাটা অনেক সময় আসে বা ওপিভিটা আসে। বিসিজি টিকা কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, বিসিজি টিকা হচ্ছে আমাদের দেহে যক্ষ্মা রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবং ওপিভি হচ্ছে পুরো নামটা অনেক সময় আসে ওরাল পোলিও ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন, যেটা হচ্ছে পোলিও রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ শিশুদের ক্ষেত্রে এই পোলিও রোগ যাতে তাদের না হয় সেই জন্য ওপিভি টিকাটি ব্যবহার করা হয়ে থাকে। আমরা কয়েকটি রোগ সম্পর্কেও জানবো। তো এখানে প্রথমে একটি আমি রোগের নাম উল্লেখ করেছি, ম্যালেরিয়া, যে রোগটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত এবং রোগটা সম্পর্কে জানি। ম্যালেরিয়া একটি প্রোটোজোয়া বা আদ্য প্রাণী ঘটিত রোগ। ম্যালেরিয়া এখানে প্রথমত জানতে হবে যে ম্যালেরিয়া যেটি রয়েছে, এই ম্যালেরিয়া শব্দের উদ্ভব অর্থাৎ ব্যাড এয়ার, দূষিত বায়ু। ঠিক আছে, এবার এই যে ম্যালেরিয়া রয়েছে, এই ম্যালেরিয়ার যে পরজীবী প্রথম শনাক্ত করেন লিভেরাম 1880 সালে এবং রোনাল্ড রস তিনি 1897 খ্রিস্টাব্দে, অর্থাৎ স্ত্রী অ্যানোফিলিস মশা যে এই রোগের বিস্তার করে তার প্রমাণ করেন এবং নোবেল পুরস্কার লাভ করেন। ম্যালেরিয়া প্রথমে বললাম কি যে ম্যালেরিয়া একটি আদ্য প্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগ, ভালো করে মনে রাখবেন। আরেকটা জিনিস এখানে ভালো করে জানা দরকার যে ম্যালেরিয়া রোগের ভেক্টর
অর্থাৎ কে বয়ে নিয়ে যায় এবং তার এখানে একটু জানা দরকার বাহক এবং ভেক্টর এই দুটোর মধ্যে তফাৎ কি। যেমন মাছি সাধারণত বাহক হিসাবে কাজ করে, কিন্তু ভেক্টর হিসাবে মশার নামও বলা যায় বা মশা বাহক ভেক্টর দুটো হিসাবে কাজ করতে পারে। ভেক্টর বলা হয় অর্থাৎ ওই যে জীবাণু রয়েছে তার কোনো না কোনো দশা মশকির দেহে কি হয় না অতিক্রম করে এবং রোগ বয়ে নিয়ে যায়। অর্থাৎ যখন একটি বাহক তার মধ্যে ওই রোগ জীবাণুর তার জীবনের চক্রে কোনো দশা সম্পন্ন হবে তাকে আমরা ভেক্টর বলি। আর বাহকের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নয়, যা সে রোগটিকে বয়ে নিয়ে যায়। ম্যালেরিয়া রোগের যে বাহক রয়েছে তাকে আমরা ভেক্টর বলবো। প্রধানত ভেক্টরের নাম হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের বাহক হিসেবে কাজ করে এবং ম্যালেরিয়া রোগের যে ইনকিউবেশন পিরিয়ড সেটা সাধারণত 10 থেকে 37 দিনের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ হবে। এরপরে রয়েছে বিভিন্ন প্রকার ম্যালেরিয়ার এখানে নাম রয়েছে। সাধারণত আমরা এখানে দু রকম ম্যালেরিয়ার নাম জানবো। একটা হচ্ছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, আর এক প্রকার ম্যালেরিয়ার নাম বলা হচ্ছে ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। সাধারণত আমরা যে ম্যালেরিয়াটা গ্রামগঞ্জের বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি সেটা হচ্ছে বিনাইন ম্যালেরিয়া, অর্থাৎ সেটা অতটা মারাত্মক নয়। আর যেটা ম্যালিগন্যান্ট সেটা মারাত্মক। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার ক্ষেত্রে যে প্রোটোজোয়া কাজ করে সেটা কিন্তু বিনাইন টার্সিয়ান যে ম্যালেরিয়া রয়েছে সেটা আলাদা। তো সেক্ষেত্রে যে প্রোটোজোয়াটি কাজ করে থাকে বা আত্মপ্রাণী, তার নামটা আমাদের ভালো করে জানা দরকার। তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্স। প্লাজমোডিয়াম ভাইভাক্স নামক পরজীবীর দ্বারা এই ম্যালেরিয়া যে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়াটি আমাদের দেহে হয়ে থাকে। এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম নামক আরেক প্রকার প্যাথোজেনটি রয়েছে, যে প্যাথোজেনটি আমাদের দেহে কি করে না ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া তৈরি করে থাকে। এরপরে আমাদের জানতে হবে এর রোগ বিস্তার কিভাবে ঘটে, অর্থাৎ একটি সুস্থ মানুষ কিভাবে আক্রান্ত হতে পারে। আমি এখানে আগেই বলেছি যে ম্যালেরিয়ার যে ভেক্টর রয়েছে সেটি হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস মশা যখন কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে কামড় দেয় তখন কি হয় না রোগাক্রান্ত ব্যক্তি থেকে ম্যালেরিয়ার পরজীবী অর্থাৎ মশার দেহে প্রবেশ করে এবং মশার দেহে গ্যামেটোসাইট দশা উক্ত দেহ থেকে স্পোরোজয়েড দশা তৈরি করে এবং মশার যে লালাগ্রন্থি রয়েছে তার মধ্যে অবস্থান করে। পরে যখন ওই মশকি অন্য কোনো সুস্থ মানুষকে কামড় দেয় তখন তার দেহে জীবাণুটি চলে যায় এবং উক্ত ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হয়। অর্থাৎ এইভাবে একটি দেহ থেকে আরেকটি দেহে অ্যানোফিলিস মশকির দ্বারা রোগটি ছড়িয়ে পড়ে। এরপরে আমরা যেটি জানবো সেটি হলো ম্যালেরিয়ার যে দশা কয়েকটি রয়েছে। প্রথমত রয়েছে শীত দশা, দ্বিতীয় দশার নাম হচ্ছে উত্তাপ দশা, তৃতীয় দশার নাম রয়েছে ঘর্ম দশা। তো ম্যালেরিয়ার রোগ লক্ষণ হিসাবে এই দশাগুলো আমরা দেখতে পাবো। শীত দশা দেখতে পাবো রোগীর মধ্যে, উত্তাপ দশা এবং ঘর্ম দশা। অর্থাৎ শীত দশা যে থাকে এই দশায় রোগী ভীষণ কাঁপুনি দেয়, অর্থাৎ ঠকঠক করে কাঁপে, প্রায় 20 মিনিট থেকে 1 ঘন্টা অবধি চলতে পারে। এরপরে যে দশাটা রয়েছে সেটা হচ্ছে উত্তাপ দশা, অর্থাৎ উচ্চ মাত্রায় তাপ দেখা যাবে, প্রায় 105 ডিগ্রি ফারেনহাইটের উপরে লক্ষ্য করা যায়, 2 থেকে 4 ঘন্টা স্থায়ী হতে পারে। এরপরে রয়েছে ঘর্ম দশা। ঘর্ম দশায় কি হয় না এখানে প্রচুর পরিমাণে রোগীকে ঘাম দেবে এবং ঘাম দেওয়ার মাধ্যমে তার জ্বর ছেড়ে যাওয়ার ঘটনা লক্ষ্য করা যায়। এই দশাটি 2 থেকে 3 ঘন্টা স্থায়ী হতে পারে। এবং আরো লক্ষণ কিছু রয়েছে, অর্থাৎ জ্বরের সঙ্গে এখানে মাথার যন্ত্রণা এবং বমি বমি ভাব, পেশিতে যন্ত্রণা ইত্যাদি লক্ষণীয়। এছাড়া রোগীর কি হয়, রোগী ক্রমশ দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ আমরা এখানে জেনে গেলাম ম্যালেরিয়া রোগের যে রোগ লক্ষণগুলো রয়েছে তার বিভিন্ন দশাগুলো জানলাম এবং রোগ লক্ষণ সম্পর্কে কিছু জানলাম। এরপরে ম্যালেরিয়া রোগের চিকিৎসা হিসেবে কি করা হয়, একজন ব্যক্তি ম্যালেরিয়া রোগে আক্রান্ত হলে তাকে কি চিকিৎসা করা হয়। সাধারণত ম্যালেরিয়া রোগের জীবাণুটিকে মেরে ফেলার জন্য একটি ওষুধ আবিষ্কার হয়ে গিয়েছে, আমরা সবাই জানি,
যে সিনকোনা গাছ থেকে যে কুইনাইন পাওয়া যায়, অর্থাৎ কুইনাইনের এখানে বিভিন্ন ঔষধ ব্যবহার করা হয়ে থাকে। সেগুলোর মধ্যে কুইনাইন প্রধান, প্রাইমাকুইন বা কেমোকুইন, অর্থাৎ এখানে কেমোথেরাপির কথা বলা হয়। এই বিভিন্ন রকম ট্যাবলেটগুলি ব্যবহার করা হয়ে থাকে, যেগুলির মাধ্যমে আমরা এই ম্যালেরিয়া থেকে সুস্থ হতে পারি। এরপরে ম্যালেরিয়া থেকে বাঁচার জন্য আমরা কি করলে, আমরা দৈনন্দিন জীবনে কি কি আমার ব্যবস্থাপনা রয়েছে যেটা করলে আমরা এই ম্যালেরিয়া থেকে নিজেকে দূরে রাখতে পারি। তো এর মধ্যে কিছু স্বাস্থ্যবিধি মনে রাখতে হবে তোমার দিকে, অর্থাৎ কয়েকটি ব্যবস্থাপনা নিজেকে গ্রহণ করতে হবে। প্রথমত, যে আমার দিকে রাত্রিবেলা যখন মশা দিনের বিভিন্ন সময় আমাদের দিকে মশা কামড় দেয়, ম্যালেরিয়ার মশা সাধারণত রাত্রির দিকে কামড় দেওয়ার লক্ষণ করে যায়। অর্থাৎ আমরা যখন শোব তখন কি করব না, মশারি টাঙানো, এটা একটা ব্যবস্থাপনা। মশা যেখানে জন্মায়, বিশেষ করে সাধারণত বিভিন্ন দেখা যায় জমা জল, পরিষ্কার বা অপরিষ্কার, এই জলগুলো স্বচ্ছ জল ইত্যাদি বলা হয়ে থাকে। তো বাড়ির আশেপাশে জঙ্গল যে রয়েছে সেগুলোকে পরিষ্কার করা, বিভিন্ন যে আমরা জল জমে থাকে সেই জল জমতে না দেওয়া, বা মশার যে লার্ভা গুলো থাকে সেগুলোকে খেয়ে নিতে পারে এরকম কিছু ব্যবস্থা গ্রহণ করা। এবং আমরা আরো কি করতে পারি না, কিছু কীটনাশক স্প্রের মাধ্যমে অর্থাৎ মশার লার্ভাগুলিকে ধ্বংস করে দিতে পারি। এরকম বিভিন্ন রকমের ব্যবস্থাপনা রয়েছে, যে ব্যবস্থাপনাগুলো গ্রহণ করলে আমরা মশা থেকে রক্ষা পাবো, অর্থাৎ ম্যালেরিয়া থেকে আমরা রক্ষা করতে পারি। অর্থাৎ আমরা এখানে লক্ষ্য রাখতে হবে তোমার বাড়ির আশেপাশে যেন না জল না জমে থাকে, অর্থাৎ জল সেখানে জমলে তোমাদের কি করা উচিত, এই জলটাকে ফেলে দেওয়া উচিত। আশেপাশের যে সাধারণত ঝোপঝাড়ে তো এই মশাগুলো মশা বা মশকিগুলো বসবাস করে থাকে, তাই তোমার দিয়ে চেষ্টা করতে হবে যাতে সেগুলো না, অর্থাৎ আশপাশ পরিষ্কার রাখা দরকার, যার ফলে আমি কি থাকবো না, আমিও ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকতে পারবে। আর অবশ্যই রাত্রিবেলা শোয়ার সময় আমাদের মশারি ব্যবহার করা দরকার। প্রয়োজনে অনেক রকম আমরা ঔষধ বা ক্রিম মাখলে এই মশার কামড় থেকে রক্ষা পেতে পারি। আমরা কিছুক্ষণ আগে ম্যালেরিয়া সম্পর্কে জেনেছি, এরপর আরো আমরা কিছু রোগ রয়েছে যেটি সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানব। তো টাইফয়েড বা আন্তরিক জ্বর, বিশেষ করে আমরা টাইফয়েড নামটার সঙ্গে সবাই কম বেশি পরিচিত। তো টাইফয়েড যে জ্বরটি রয়েছে, এই জ্বরের জন্য দায়ী যে প্যাথোজেনটি রয়েছে সেটা আমরা নিচুর ক্লাসে হয়তো তোমরা শুনেছো, তো এখনো ভালো করে মনে রাখবে যে টাইফয়েড জ্বর যে রয়েছে সেটি কার কারণে হয় থাকে। তো সালমোনেলা টাইফি নামক এক প্রকার ব্যাকটেরিয়া রয়েছে, যেই ব্যাকটেরিয়ার আক্রমণের জন্য আমরা টাইফয়েড জ্বরে আক্রান্ত হই। এই জ্বরটির ইনকিউবেশন পিরিয়ড আমি এখানে লিখে রেখেছি, যেটা আইপি আকারে এখানে বলেছি। ইনকিউবেশন পিরিয়ড কত দেখতে পাচ্ছ, 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিন এর হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। এবং এর যে প্যাথোজেনের ব্যাপারটা বলেছি যে সালমোনেলা টাইফি, তোমরা ইংরেজিতেই লিখবে বেশিরভাগ ক্ষেত্রে। তো ইংরেজিতে লেখার সময় এর নামকরণের নিচে অবশ্যই দাগ দেবে, ঠিক আছে। সালমোনেলা একটা দাগ রেখেছি, টাইফি অর্থাৎ বিজ্ঞানসম্মত নাম তো এটা, তাই তোমাদের এটা কিন্তু লিখতে হবে এরকম ভাবে এবং নিচে নিম্ন লিখিত করা দরকার। রোগ বিস্তার কিভাবে হয়ে থাকে? টাইফয়েড যে জীবাণু সেটা বিভিন্ন প্রকার খাদ্য উৎস, যেমন খাদ্য, জল বা দুধের প্রোডাক্ট, শাকসবজি না ধোয়া বা ক্রয় প্রণালীর সেখানে মাছির মাধ্যমে অর্থাৎ মলমূত্র থেকেও এই রোগটা বিস্তার লাভ করতে পারে। এরপর হচ্ছে টাইফয়েড যে জ্বরটি রয়েছে এর রোগ লক্ষণ কি? টাইফয়েড জ্বরই বলে দিয়েছি বা একে আন্তরিক জ্বর বলা হয়, অর্থাৎ লক্ষণ হিসেবে জ্বর থাকবে এবং তাপমাত্রাটা অবশ্যই বেশি থাকে। এছাড়া আর কয়েকটি সিমটম রয়েছে, যেমন মাথা ধরা, মাথার যন্ত্রণা করা, গায়ে র্যাশ, কোষ্ঠকাঠিন্য, প্লীহা বড় হয়ে যাওয়া, রক্তক্ষরণ ইত্যাদি রোগ লক্ষণ দৃশ্যমান হয়। এরপরে আমরা রোগটির প্রতিকার সম্পর্কে জানি। আমরা কিছুক্ষণ আগে জানলাম যে বিভিন্ন প্রকার খাদ্য উৎস রয়েছে যেটির মাধ্যমে এই রোগটি ছড়িয়ে পড়তে পারে। তো সেই যে ব্যবস্থা, অর্থাৎ শাকসবজি ভালো করে ধুয়ে নেওয়া, দুধকে সঠিক তাপমাত্রায় গরম করে আমাদের পান করা উচিত,
জল, যে বিশুদ্ধ পানীয় জল পান করা উচিত। এছাড়া রোগীকে কি করা হয়, আরো চিকিৎসা ব্যবস্থা হিসেবে আমরা জানি ঔষধ ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যান্টিবায়োটিকের সাধারণত ব্যবহারের মাধ্যমে আমরা এই টাইফয়েড জ্বরকে ভালো করতে পারি। আমাদের শাকসবজি পরিষ্কার করতে হবে এবং প্রচুর পরিমাণে আমাদের খাওয়া দরকার। আর শিশুদের সময় মতো টাইফয়েডের ভ্যাকসিন ব্যবহার করা দরকার, অর্থাৎ ভ্যাকসিন একটি পন্থা, যেই পন্থার মাধ্যমে আমরা এই টাইফয়েড থেকে বাঁচতে পারি। এরপর আমরা আরো একটি রোগ সম্পর্কে জানব, এবং খুব প্রচলিত রোগ, এবং এখনকার যে আবহাওয়া রয়েছে এই আবহাওয়াতে প্রায় অনেক লোকজনের মধ্যে এটি দেখা যায়, সেটি হলো কমন কোল্ড রোগ। কমন কোল্ড বা যাকে বলা হয় রাইনাইটিস। তো কমন কোল্ড যে রয়েছে এটি সাধারণত রাইনো ভাইরাসের মাধ্যমে আমাদের দেহে ছড়িয়ে পড়ে, এবং তোমরা এখন তো খুব লকডাউনের এই সমস্ত ব্যাপার রয়েছে, এবং একটি ভাইরাস যেটা করোনা ভাইরাস গোটা বিশ্বে তার প্রভাব ফেলছে। তার সঙ্গে কমন কোল্ডের রোগ লক্ষণ প্রায় সেম। তো রোগ বিস্তার কি হয়, আমরা যেমন এর ক্ষেত্রেও দেখেছি, করোনায় শুনেছো তোমরা, যেমন সেখানে রোগীর হাঁচি, কাশি, সর্দি বা রোগীর ব্যবহৃত জিনিসপত্র, সেখান থেকে কমন কোল্ড ছড়িয়ে পড়তে পারত, অর্থাৎ রাইনো ভাইরাস ছড়াতে পারে। ঠিক তেমনই করোনা ভাইরাসও কিন্তু ছড়িয়ে পড়ছে এভাবে। ইনকিউবেশন পিরিয়ড 3 থেকে 7 দিন, আর করোনার ক্ষেত্রে বলা হয় 2 থেকে 14 দিন। ঠিক আছে। রোগ লক্ষণ হিসাবে কমন কোল্ডের ক্ষেত্রে কি না, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক এবং চোখ দিয়ে জল, অর্থাৎ সেখানে জল ক্ষরণ হওয়া, কাশি, গলা ব্যথা, মাথার যন্ত্রণা, সামান্য জ্বর ইত্যাদি কমন কোল্ডে লক্ষণীয়। রোগ দমন কিভাবে করা হয়, সাধারণত এই রোগের ভালো কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই। উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা হয়। রোগ আক্রান্ত ব্যক্তিকে ভালো ব্যক্তি থেকে আলাদা করে রাখা উচিত, এবং রোগী যখন হাঁচি বা কাশি দেবে অবশ্যই তাকে কোনো রুমাল বা হাত চাপা দেওয়া উচিত। প্রয়োজনে অ্যান্টি অ্যালার্জির ওষুধ বা প্যারাসিটামল ইত্যাদি গ্রহণ করা যেতে পারে। এই হলো কমন কোল্ড বা রাইনাইটিস যে রয়েছে রোগটি সম্পর্কে আমরা জানব। এরপর আমরা একটি রোগ সম্পর্কে জানব যা সমস্ত বিশ্বের প্রায় দেশগুলিতে বিস্তার লাভ করেছে, এবং বহু ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, এবং এই রোগটিতে অনেক ব্যক্তির দেহে কিন্তু এখনো সুপ্ত অবস্থায় রয়েছে, এবং উক্ত রোগটির কোনো প্রকার এখনো ভ্যাকসিন বল বা ঔষধ আবিষ্কার হয়নি যেটা সম্পূর্ণভাবে এই রোগটিকে নির্মূল করে দিতে পারে। এই রোগটি হচ্ছে, আমরা জানি সবাই, এটা তোমরা জানো হয়তো, এইডস, AIDS, এইডস। এবং এই রোগটি যে ভাইরাসের জন্য হয়ে থাকে সেটি একটি আরএনএ যুক্ত ভাইরাস, নাম হচ্ছে HIV। তো প্রথমত জেনে নেওয়া যাক এইডস এর সম্পূর্ণ নাম কি এবং HIV এর সম্পূর্ণ নাম কি। এইডস যে রয়েছে AIDS, ভালো করে মনে রাখো, এর পুরো নাম হচ্ছে অ্যাকোয়া ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়া ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। আর HIV যে রয়েছে, HIV এর পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। ভালো করে মনে রাখবে, এগুলো পরীক্ষা অনেক সময় আসে। এরপর আমরা আসি এই ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড কত, অর্থাৎ একজন ব্যক্তির দেহে রোগ জীবাণুটি প্রবেশ করলো বা ভাইরাসটি প্রবেশ করলো, কত দিনের মধ্যে উক্ত ব্যক্তির ক্ষেত্রে রোগ লক্ষণ প্রকাশিত হবে। সাধারণত এর ইনকিউবেশন পিরিয়ড এখন গবেষণার ফলে জানা গিয়েছে যে 10 থেকে 12 বছর, অর্থাৎ একজন ব্যক্তির দেহে এই ভাইরাসটি প্রবেশ করলে দীর্ঘ 10 বছর পরেও দেখা যায় ব্যক্তির ক্ষেত্রে রোগ লক্ষণ প্রকাশ পায়নি, হয়তো 12 বছরে যে হলো। অর্থাৎ দীর্ঘদিন ওই ব্যক্তি বুঝতেই পারে না তার দেহে কবে কে HIV ভাইরাস প্রবেশ করেছে। অর্থাৎ এই ভাইরাসটি ছড়িয়ে পড়ার জন্য এই যে ইনকিউবেশনটা দেরি করেছে, এইটা একটা সমস্যা হতে পারে, কারণ ওই ব্যক্তি তো জানবেই না তার দেহে কবে HIV প্রবেশ করেছে। তবে সাধারণত এরকমও দেখা গেছে যে ভাইরাসটি কারো কারো দেহে প্রবেশ করার 3 থেকে 4 বছরের মধ্যে ব্যক্তিটি মারা গিয়েছে। সাধারণত আমাদের দেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে আমাদের দেহের যে শ্বেতকণিকা রয়েছে, সেই শ্বেত রক্ত কণিকা টি লিম্ফোসাইট এরা কি করে, আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করে এবং আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশগ্রহণ করে।
কিন্তু এই ভাইরাসটির বিরুদ্ধে আমাদের দেহ যে রয়েছে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে না, এবং এই ভাইরাসটি আমাদের দেহের সমস্ত রোগ প্রতিরোধ যে ব্যবস্থা তাকে ধ্বংস করে দেয়। ফলস্বরূপ আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই এবং রোগটির দ্বারা মারা যাই। অর্থাৎ এইচআইভি ভাইরাস আমাদের দেহে এইডস তৈরি করলো এবং এইডসের প্রভাবে আমরা মারা গেলাম, এরকম ব্যাপারটা হয়ে থাকে। তো এখানে আরো কিছু জানা দরকার যে এইচআইভি বিস্তার কিভাবে হয়, এইচআইভি একজন রোগী থেকে আরেকজন রোগীর দেহে কিভাবে আসে। তো কয়েকটি পদ রয়েছে যেখানে খুব সহজে আসার সম্ভাবনা থাকে। যেমন প্রথম 11 নম্বর পদ বলতে পারি, আক্রান্ত ব্যক্তির রক্ত অর্থাৎ ব্লাড কোনো ট্রান্সফিউশনের মাধ্যমে অর্থাৎ রক্ত গ্রহণের মাধ্যমে যদি সঠিকভাবে রক্ত পরীক্ষা না করা হয় এবং যে ব্যক্তি রক্ত নেওয়া হয়েছিল হয়তো সেটি এইচআইভি, তাহলে সেই রক্ত যদি কোনো সুস্থ ব্যক্তির দেহে দেওয়া যায় তাহলে সেই ব্যক্তি কিন্তু এইচআইভি দ্বারা আক্রান্ত হতে পারে। দ্বিতীয়, যৌন মিলনের মাধ্যমে অর্থাৎ অসুরক্ষিত যৌন মিলন, সেই মিলনের মাধ্যমে এক ব্যক্তির মাধ্যমে আরেক ব্যক্তির মধ্যে এই ভাইরাসটি প্রবেশ করতে পারে। আক্রান্ত মায়ের থেকে তার সন্তানের মধ্যে এই ভাইরাসটি যেতে পারে। এছাড়া আক্রান্ত রোগীর ব্যবহৃত সুচ বা সিরিঞ্জ বা ব্লেড ইত্যাদির মাধ্যমে এই রোগটি এক দেহ থেকে আরেক দেহে ছড়িয়ে পড়ে। সাধারণত এই ভাইরাসটি একটি অর্থাৎ রক্ত সংযোগের মাধ্যমে, মনে রাখতে হবে এটা রক্তবাহিতটাই প্রধানত, অর্থাৎ একটি সংক্রামিত রক্ত যে কোনো উপায়ে যদি কোনো ব্যক্তির দেহে প্রবেশ করে তখন ওই ব্যক্তি এইচআইভি দ্বারা আক্রান্ত হয়ে থাকে। তো এখানে ভালো করে জানা রাখা মানে একটি খুব ভালো সুখবর, সেটি হচ্ছে এইচআইভি ভাইরাস মানব দেহের বাইরে অর্থাৎ এটা কিছুটা মাধ্যমের উপর নির্ভর করে অর্থাৎ রক্তের পরিমাণের উপরে। সাধারণত এইচআইভি ভাইরাস মানব দেহের বাইরে 1 মিনিটের বেশি জীবিত থাকে না, তাই এটাই হচ্ছে একটা ভালো মঙ্গল মানুষের জন্য, না হলে খুব রোগটি বিস্তার লাভ করতে পারত। এরপরে আমরা এর রোগ লক্ষণ কিছু নেই। এইচআইভি প্রবেশ করলে একজন ব্যক্তির দেহে কি কি রোগ লক্ষণ প্রকাশ পায়। প্রথমত জ্বর হয়, মাথা ব্যথা, গলা ব্যথা এবং জ্বর সহজে সারতে চায় না। অনেক সময় ডায়রিয়ার লক্ষণ দেখা যায় এবং সেটা ওষুধ সেবনের মাধ্যমে দেখা যায় যে সহজে সারতে চাচ্ছে না, এগুলো ব্যাপার থাকে। আমাদের যে দেহে বিভিন্ন রকমের লসিকা গ্রন্থিগুলো রয়েছে সেই লসিকা গ্রন্থি ফুলে যাওয়া বা সেখানে লসিকা গ্রন্থির সংক্রমণ হওয়া ইত্যাদি, এবং আমাদের দেহের ইমিউনিটি ক্ষমতা যে রয়েছে অর্থাৎ অনাক্রমতা ব্যবস্থা যে রয়েছে সেটা খুব ভেঙে পড়ে। ফলস্বরূপ আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই এবং আমাদের রক্তে শ্বেতকণিকার যে সংখ্যা রয়েছে সেটা কমে যাওয়া, অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়া, এটি হচ্ছে এই রোগের রোগ লক্ষণ। এরপরে রয়েছে এইচআইভি থেকে আমরা অর্থাৎ প্রতিকার বা রোগ দমন কিভাবে করব। এখনো অবধি কোনো নির্দিষ্ট প্রতিষেধক এইচআইভির বিরুদ্ধে আবিষ্কৃত হয়নি, তাই নিম্নলিখিত কয়েকটি পদ্ধতি রয়েছে কয়েকটি পদ্ধতি রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা এই রোগে আমরা কাবু করতে পারি অর্থাৎ এই রোগ থেকে সংক্রমণের থেকে বাঁচতে পারি। প্রথমত আমাদের সবসময় যে সমস্ত রক্ত গ্রহণ করা উচিত সেটা হচ্ছে পরীক্ষিত রক্ত গ্রহণ করা উচিত, অর্থাৎ সেই রক্তে অর্থাৎ এইচআইভি মুক্ত রক্ত আমাদের শরীরে ব্যবহার করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তির ক্ষেত্রে যে মুমূর্ষু ব্যক্তির ক্ষেত্রে রক্তদান হয়ে থাকবে সেখানে অবশ্যই পরীক্ষিত রক্তটা সেই দেহে যেন ব্যবহার করা হয়। আক্রান্ত রোগীর কোনো ব্যবহৃত বিশেষ করে ব্লেড বা সিরিঞ্জ, সুচ ইত্যাদি ব্যবহার না করা, অর্থাৎ সেখানের ক্ষেত্রে কি করতে হবে, ডিসপোজেবল যে সমস্ত সিরিঞ্জ ইত্যাদি রয়েছে সেগুলো আমাদের ব্যবহার করা। অসুরক্ষিত যৌন সংসর্গ এড়িয়ে চলা এবং আক্রান্ত যে মা রয়েছে তার শিশুকে যেন না স্তন্য দুধ পান করানো ইত্যাদির মাধ্যমে এই রোগটাকে আমরা কিন্তু কি করতে পারি, প্রতিকার করতে পারি।